হ্যালো এভরিবডি, ছাত্র নিশ্চয়ই তোমরা ভালো রয়েছে সবাই। তো আজকে আমরা ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্সের ক্লাস 11-এর ফিজিক্সের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের সেটা হচ্ছে কিনা ত্রুটি আমরা পরিমাপ করছিলাম। কারণ যে কোনো পরিমাপ যখনই আমরা করি না কেন, যে কোনোভাবে যে কোনো যন্ত্রের সাহায্যে আমরা করি না কেন, তো এর আগের যে ক্লাসে আমরা বিভিন্ন প্রকার যন্ত্রগুলো আমরা জানলাম, যে ভার্নিয়ার স্কেল কিংবা হচ্ছে যে স্ক্রু গেজ, এই সমস্ত যন্ত্রগুলো, কিংবা ট্রাভেলিং মাইক্রোস্কোপ, যেগুলো নিয়ে আমরা পরে পরে জানবো। তো এই সমস্ত যন্ত্রগুলো যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে পরিমাপ করা হোক না কেন, তো তার যে একটা পরিমাপ করলে একটা ত্রুটি আসবেই। তো সে যন্ত্রের সে ভুল থেকে হোক বা আমাদের কোনো ভুল থেকে হোক বা পরিবেশের বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে হোক, একটা কিন্তু ত্রুটি সবসময় আসতে থাকে। তো এই ত্রুটি বা এরর বা আনসার্টেনটি কথাটা, তোমরা এই আনসার্টেনটি কথাটা কিন্তু তোমরা জানবে যখন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়বে, ফিজিক্স নিয়ে বিএসসিতে কিংবা এমএসসিতে। সেখানে তোমরা জানবে যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, অর্থাৎ অনিশ্চয়তার নীতি, অর্থাৎ যেটা সম্পর্কে আমরা সঠিক ধারণা নেই সেইটাকেই বলা হচ্ছে অনিশ্চয়তা বা ত্রুটি। তো সেই অনিশ্চয়তার জায়গাতেই তো আমাদের ত্রুটিগুলো আসে। তো এখন চলে আসছি ওই ত্রুটি, যেটা যে কোনো পরিমাপ করতে গেলেই তার সঙ্গে ঘটবেই। তো সেই জন্য সেই পরিমাপকারী যে ত্রুটিটাকেও আমাদেরকে কিন্তু প্রকাশ করার বিষয়ে একটা ধারণা চলে আসবে। অর্থাৎ ত্রুটিটাকে আমরা প্রকাশ করব, কিভাবে তার প্রকাশ করে থাকবো আমরা। কখনো সেই যে 3 প্রকারের প্রকাশভঙ্গি যেটা আলোচনা করব, সঙ্গে সঙ্গে সেই ত্রুটিগুলোর কি ঘটে যখন আমরা কোনো ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন করি, অর্থাৎ ইরর প্রপাগেশন, কি করে সেই যে ইররটা যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সঙ্গে সঙ্গে তার কি পরিবর্তন ঘটে। অর্থাৎ সেই প্রকাশভঙ্গির সঙ্গে সঙ্গে ইরর প্রপাগেশন, অর্থাৎ ইরর প্রপাগেশন, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব, অর্থাৎ যে রিপ্রেজেন্টেশন অ্যান্ড প্রপাগেশন। তো রিপ্রেজেন্টেশনটাকে, ইররটাকে প্রকাশ করার আমরা যে 3টা পদ্ধতি এখানে আমরা জানবো। একটা হচ্ছে কি যে পরম ত্রুটি বিষয়টা কি, তারপরে কি হচ্ছে কি ভগ্নাংশ ত্রুটি, আর সঙ্গে সঙ্গে হচ্ছে ভগ্নাংশের সঙ্গে ত্রুটি, শতকরা ত্রুটি। এই যে 3 প্রকারের ত্রুটি কথা আমরা জানবো। এবং সঙ্গে সঙ্গে যে কোনো আমরা জানবো যে ত্রুটিগুলো হচ্ছে কি না আমাদের পরীক্ষার যে মেজারমেন্ট আমরা করলাম, পরিমাপ করলাম, তার প্রকাশভঙ্গি। তো এই কেন আমরা ত্রুটির মধ্য দিয়ে কোনো একটা রেজাল্টকে আমরা প্রকাশ করব। তো এই ত্রুটিটা প্রকাশভঙ্গি দেখে আমরা অনেক কিছু ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যাব। অর্থাৎ ত্রুটিকে প্রকাশ কেন করব বা প্রকাশ দ্বারা আমরা কি কি জানতে পারব, বা প্রকাশ কেন করব, কেন প্রকাশ করব বা প্রকাশ করলে তার লাভটা কি, প্রকাশ থেকে কি জানতে পারব। এইটা হচ্ছে তাহলে ত্রুটিটা আমরা পড়ছি। কারণ যে ত্রুটির প্রকাশভঙ্গি দেখে 1 নম্বর হচ্ছে কি ওই যন্ত্রের যে ক্ষুদ্রতম পরিমাপের যে বিষয়টাও, লিস্ট কাউন্ট যেটা হতো, সেটাও কিন্তু আমরা যেমন বলতে পারবো। সঙ্গে সঙ্গে কিভাবে কি কোয়ালিটিতে আমরা পরিমাপটা করেছি সেটাও কিন্তু আমাদের রেজাল্ট দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন আগের ক্লাসে আমরা বলেছিলাম যে পরিমাপ সম্পর্কিত বিষয়গুলোর মধ্যে একটা যেমন লিস্ট কাউন্ট থাকবে, তেমনি কি থাকবে যে অ্যাকিউরেসি কথাটা থাকবে। অ্যাকিউরেসি মানে অর্থাৎ আমি পরীক্ষাটা করার সময় কি অ্যাকিউরেসি নিয়ে পরীক্ষাটা করেছিলাম, বা কি রেজাল্টটা আমরা কি পেয়েছি সঠিকতার কাছাকাছি। আর যে প্রিসিশন, কী রকমভাবে আমরা মানসিকতা ছিল পরীক্ষাটা করার সময়, তার রেজাল্টগুলো দেখলেই আমরা বুঝতে পেরে যাব। তো সেই যে 3টা বিষয়গুলো যেন সেই প্রকাশভঙ্গিতে সমস্ত কিছু প্রকাশ পাবে, এবং প্রকাশ পেলেই কি হবে যে সেই রেজাল্টটাকে নেওয়া যে ছাত্রটা সম্পর্কে জাজমেন্ট করা যাবে। তো বোঝাই গেছে যে এই জন্যইগুলোই কিন্তু যে আমাদেরকে ত্রুটিটাকে প্রকাশ করতে হবে। অর্থাৎ কি প্রকাশ কেন করব না, যে রেজাল্টটা প্রকাশের একটা সায়েন্টিফিক প্রসেস, ওটা
এবং তাহলে সেই প্রকাশভঙ্গি দেখে ওই যন্ত্রের লিস্ট কাউন্টটা আমরা জানতে পেরে যাব, অর্থাৎ আমরা কি ধরনের যন্ত্র নিয়ে কাজ কারবার করেছি। তো আমাদের এই ল্যাবে যে যন্ত্রগুলো রয়েছে এর রেজাল্টটা দেখে, কোনো একটা ছাত্রের রেজাল্ট দেখে পরীক্ষক সহজে বুঝে যাবে এই যন্ত্রে তাহলে এই ল্যাবের মধ্যে তত সূক্ষ্ম যন্ত্র নেই বা আছে ব্যাপারটা। দ্বিতীয়ত কি, রেজাল্টটার প্রকাশভঙ্গি দেখে, ত্রুটির পার্সেন্টেজ বা পরিমাণ দেখে ছেলেটার যে কত প্রিসিশন নিয়ে সে কাজ করেছে, কত সূক্ষ্মতা নিয়ে সে কাজ করেছে, কত অ্যাকিউরেটলি রেজাল্টটা প্রকাশ করেছে, এই সমস্ত বিষয়গুলো জানা যাবে। তো প্রকাশের পেছনে তার হচ্ছে এই সমস্ত বিষয়গুলো দেয়। তো এখন এই যে ত্রুটিটাকে আমরা প্রকাশ করব, তিনটা পদ্ধতিতে সাধারণত আমরা প্রকাশ করব। একটা হচ্ছে পরম ত্রুটির মধ্য দিয়ে প্রকাশ করতে পারি, ভগ্নাংশ ত্রুটি দিয়েও প্রকাশ করতে পারি, আবার শতকরা ত্রুটি দিয়েও প্রকাশ করতে পারি। এবং যেহেতু একই ভৌত বিষয়গুলোকেই প্রকাশ করার পদ্ধতি হচ্ছে এইগুলো, তাহলে এই সমস্ত ত্রুটিগুলো নিশ্চয়ই হচ্ছে সবাই ইকুইভ্যালেন্ট, প্রত্যেকে পরস্পরের ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এক প্রকার ত্রুটিকে আমি পরম ত্রুটির আকারে হয়তো কোনো জায়গায় প্রকাশ করে দেওয়া আছে, সেই পরম ত্রুটিটাকে আমি ভগ্নাংশ ত্রুটিতে প্রকাশ করতে পারি বা শতকরা ত্রুটিতে প্রকাশ করে ফেলতে পারি। অর্থাৎ একটা ত্রুটি থেকে, এক ধরনের ত্রুটি থেকে আরেক ধরনের ত্রুটিতে আমরা কনভার্ট করতে পারবো। অর্থাৎ এরা সবাই কিন্তু যে তুল্য। তবে কোনো কোনো বিশেষ গাণিতিক যে কম্বিনেশনের সময় গাণিতিক প্রক্রিয়াগুলো যখন করা হবে, তখন সেই প্রক্রিয়াগুলো যখন কোনো একটা মেজারমেন্টে করার সময়, যখন রেজাল্ট বের করার সময় আমরা গাণিতিক প্রক্রিয়াটা করছি, কখনো যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত কিছু করছি, তখন তার উপর ভিত্তি করে কিংবা যে ভৌত রাশিগুলো নিয়ে করছি সেটা একই জাতীয় না ভিন্ন জাতীয়, তাদের উপর সব ভিত্তি করে কিংবা কি প্রকারের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে ওই সমস্ত মানগুলো আমরা পুট করেছি তার উপর ভিত্তি করে কিন্তু আমরা কখনো পরম ত্রুটি, কখনো ভগ্নাংশ ত্রুটি, কখনো শতকরা ত্রুটির আকারে আমরা প্রকাশ করব। তো সেটা আমরা আলোচনাতে ডিটেলসে যাওয়ার আগে এই ত্রুটির যে আসার কারণগুলো আমরা ভাগ করতে চাইছি। ত্রুটির কারণগুলো কি, ত্রুটির কারণ এবং সেই কারণগুলোকে আমরা দুটো ভাবে ভাগ করে ফেলি। তো ত্রুটির কারণগুলো আমরা ব্রডলি বলতে পারি কি ব্যক্তিগতভাবে হতে পারে, কিংবা অর্থাৎ পর্যবেক্ষকের উপর, যে পর্যবেক্ষণটা করছে, কোনো একটা মেজারমেন্ট করছে তার উপর নির্ভর করে ত্রুটিটা আসতে পারে। দ্বিতীয়ত কি, এক্সপেরিমেন্টাল যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রের একটা লিমিটেশন রয়েছে। আমি অর্থাৎ যন্ত্রটা দিয়ে যে কাজটা করতে যাচ্ছি সেই যন্ত্রের সূক্ষ্মতার উপরও কিন্তু ভিত্তি করে ত্রুটি আসবে। তৃতীয়ত কি, যে কন্ডিশন, কি কন্ডিশন না এই অ্যাটমসফিয়ারের কন্ডিশন, তাপের পরিবর্তন, বায়ুমণ্ডলের যে আর্দ্রতার পরিবর্তন কিংবা কম্পনের পরিবর্তন, এগুলো হচ্ছে এক্সটার্নাল মেজার পরিবর্তন। সঙ্গে সঙ্গে কিছু পরীক্ষারও ইন্টারনাল পরিবর্তন, যে অ্যাটমসফিয়ার অর্থাৎ কি যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি ধরো বিদ্যুৎ থেকে, সেখানে ভোল্টেজের ফ্লাকচুয়েশন ঘটে যাচ্ছে, কখনো হচ্ছে বিভিন্ন ভাইব্রেশন, মেকানিক্যাল ভাইব্রেশন কোথাও ঘটে যাচ্ছে। তো সেইগুলো, সেই অনুপারমাণবিক জগতের সেই যে বিষয়গুলো তার মধ্য থেকেও আসতে পারে। তো এই সমস্ত কারণগুলোকে, সেই সমস্ত ত্রুটির যে কারণগুলো আমরা বললাম পর্যবেক্ষকের উপর ভিত্তি করে, অর্থাৎ পর্যবেক্ষক যে কাজ করতে যাচ্ছে সেই পর্যবেক্ষকের উপর নির্ভর করতে পারে। দ্বিতীয়ত কি হচ্ছে, যন্ত্রেরও কিছু হতে পারে, যন্ত্রের আর কি হতে পারে না যন্ত্র ছাড়াও যে অ্যাটমসফিয়ার অর্থাৎ পরিবেশ, সেই পরিবেশের মধ্যে সেই পরীক্ষাটার ইন্টারনাল পরিবেশ আর এক্সটার্নাল পরিবেশ। ইন্টারনাল পরিবেশ, সেই ইন্টারনাল আর এক্সটার্নাল। তো এই এক্সটার্নালটাকে কন্ট্রোল করা গেলেও ইন্টারনালটাকে কন্ট্রোল করা যায় না। এই ইন্টারনাল এক্সপেরিমেন্টের মধ্যে যে ভোল্টেজের ফ্লাকচুয়েশন, কোনো মেকানিক্যাল ভাইব্রেশন, এইগুলো। তো এই সমস্ত কারণগুলোকে আমরা দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করে তোমাদের বইতে আলোচনা রয়েছে। একটা হচ্ছে নিয়মিত ত্রুটিগুলো আর হচ্ছে কি অনিয়মিত ত্রুটি। অর্থাৎ কিছু কিছু ত্রুটি আছে যে ত্রুটিগুলোর জন্য সেই পরীক্ষাটা সেখানে করলে সর্বদা কোনো একটা মানের সবসময় একই প্রকারের ভুল হবে, একই প্রকারের হয়, সবসময় পজিটিভ ভুল আসছে, অর্থাৎ সবসময় বেশি বেশি মান, সবসময় যে কেউ করুক না কেন, অন্য একটা ছাত্র এসে পরীক্ষা করলো তার সবসময় সেই একই পরিমাণ ভুল বেরোতে থাকে একই প্রকারের। সেই প্রকার ভুলগুলোকে আমরা বলবো যে নিয়মিত ত্রুটি। যেগুলো কি না কোনো যন্ত্রের যদি প্রারম্ভিক ত্রুটি থেকে থাকে, সে যদি নেগেটিভ হোক বা পজিটিভ, যে যন্ত্রের প্রারম্ভিক ত্রুটিগুলো যদি থেকে থাকে সেইগুলোকে আমরা নিয়মিত ত্রুটির মধ্যে ধরবো। আর নিয়মিত ত্রুটির মধ্যে আর কোনগুলো, অর্থাৎ ওটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। নিয়মিত ত্রুটির মধ্যে যেগুলো থাকছে যান্ত্রিক ত্রুটিগুলো, যেমন কি ওটা হচ্ছে যে পজিটিভ বা নেগেটিভ যে
ইনিশিয়াল যে এরর অর্থাৎ প্রারম্ভিক ত্রুটি যাকে বলে, পজিটিভ নেগেটিভ যে প্রারম্ভিক ত্রুটি, সেই ত্রুটিগুলোকে আমরা বলবো যে যান্ত্রিক ত্রুটির মধ্যেই পড়ছে। দ্বিতীয়ত একটা কি ব্যক্তিগত ত্রুটিগুলোকেও আমরা নিয়মিত ত্রুটির মধ্যে ধরবো। তো এগুলোকে আমরা যেগুলোকে আমরা রিমেডি করতে পারবো, যেগুলোকে আমরা কমাতে পারবো, মিনিমাইজ করতে পারবো। তো যান্ত্রিক ত্রুটির সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ত্রুটিগুলোও কিন্তু একটা নিয়মিত ত্রুটির মধ্যেই ধরা হচ্ছে। তৃতীয়ত কি, যে বাহ্যিক যে ত্রুটিগুলো, এই যে এক্সটার্নাল যে পরিবেশের কন্ডিশনগুলো, যে বাহ্যিক ত্রুটিগুলো, এই বাহ্যিক ত্রুটিগুলোকেও কিন্তু আমরা ওই নিয়মিত ত্রুটির মধ্যেই ধরছি। অর্থাৎ যে ত্রুটিগুলোকে আমরা মিনিমাইজ করতে পারবো, কমাতে পারবো, সেইগুলোকে আমরা ধরছি হচ্ছে নিয়মিত ত্রুটির মধ্যে। এছাড়া কি, যে পরীক্ষা ব্যবস্থার অসম্পূর্ণতা জনিত কোনো ত্রুটি, যে কোনো ধরো একটা পরীক্ষা ব্যবস্থায় কোনো একটা কিছু ক্যালকুলেশনে ভুল হোক, তাহলে পরীক্ষা ব্যবস্থায় ত্রুটি, এইটা আমরা ধরো ব্যবস্থাটাকে আরো সঠিকভাবে করলে সেইটাকে আবার ত্রুটিটাকে কমানো যেতে পারে। এই সমস্ত ত্রুটিগুলোকে আমরা বলে দিচ্ছি যে নিয়মিত ত্রুটির মধ্যে পড়ছে এবং এইগুলোকে কমানো সম্ভব। আর এক ধরনের ত্রুটি আছে যেগুলোকে আমরা বলেছিলাম এই যে ইন্টারনাল ত্রুটিগুলো। কোনো একটা এক্সপেরিমেন্ট আমরা অ্যারেঞ্জ করেছি, সেটা করার জন্য কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, কোনো বিভিন্ন জিনিস সৃষ্টি করেছি, তাহলে তাদের মধ্যে যে ইন্টারনাল ফ্লাকচুয়েশন মানে কথার অর্থ কি, অর্থাৎ যেন স্থির নয়। যেমন একটা জায়গায় আমরা 220 ভোল্টেজ নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে ভোল্টেজটা যদি সর্বদা 220-তে না থেকে থাকে, তার ইফেক্টটাতে নিশ্চয়ই পরীক্ষার ফলের উপর পড়বে। তো সেইগুলোকে আমরা কিন্তু কোনো মতেই কন্ট্রোল করতে পারবো না, কিংবা এমন কোনো সব দিক থেকে কন্ট্রোল রাখলেও এমন কোনো দিক আছে যেগুলো আমাদের অজানার রয়েছে, যেগুলোকে আমরা ডিফাইন করতে পারছি না, সেইগুলোকে বলছি যে সবগুলোই হচ্ছে এই অনিয়মিত ত্রুটি। এখন এই অনিয়মিত ত্রুটিটাকে কখনোই দূর করা সম্ভব নয়, একেবারে সম্পূর্ণ দূর করা যাকে বলছি, তাহলে এটাকে কখনোই সম্পূর্ণ দূরীভূত সম্ভব নয়। তাহলে এই ত্রুটিটাকে যেমন আমরা মিনিমাইজ করতে পারি, কমিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু এটা কখনোই সম্পূর্ণকে দূরীভূত করতে পারবো না এই যে অনিয়মিত ত্রুটিটাকে। তবে দেখা যাচ্ছে যে এই অনিয়মিত ত্রুটির যে কারণগুলো বা কিসের উপর কিভাবে নির্ভর করে, সেটা একটা ম্যাথমেটিক্যালি তাকে ব্যাখ্যা করা গেছে। তো দেখা গেছে যে কোনো একটা পরীক্ষায় যে ত্রুটিটা হচ্ছে, সেই ত্রুটিটাকে আমি যদি ডেল্টা এক্স দিয়ে বলি যে সামান্য ত্রুটি হচ্ছে, এবং যে কতবার পরিমাপ করেছি তার সাপেক্ষে যদি আমি একটা লেখ প্রকাশ করি, অর্থাৎ পরিমাপ সংখ্যা কতবার আমরা পরিমাপ করছি, আর হচ্ছে কি এদিকে যদি ওইটা ত্রুটিটাকে প্রকাশ করি এবং একটা লেখচিত্র আমরা দেখি যে একটা গসিয়ান একটা লেখ পাবো, গসিয়ান যে লেখ টাইপের, অর্থাৎ যেখানে একটা পিক পাবো, যে দেখতে পাচ্ছি যে এই ত্রুটিটা কম মানে বেশি সংখ্যক পরিমাপ পাচ্ছি। অর্থাৎ উল্টা দিক থেকে বলতে পারি কি, বেশিবার পরিমাপ নিলে আমাদের ক্ষুদ্রতম ত্রুটিটা আসে, আর বৃহত্তম ত্রুটিগুলো আসবে কখন, কমবার যদি আমি পরিমাপ করি, তাহলে কিন্তু এই যে ত্রুটি ডেল্টা এক্স এর মানটা অনেক বাড়বে। অর্থাৎ ত্রুটিটা কমে যাবে তখনই যখন আমরা বেশিবার পরিমাপ নেব, তখনই কিন্তু এই অনিয়মিত ত্রুটিগুলো কমে যাবে। তো সেই জন্যই আমরা সাধারণত কোনো একটা পরীক্ষা করার সময় যে অনেকবার পার্ট নিয়ে তার গড় করে থাকি। তার কারণটা হচ্ছে কি, যে এই অনিয়মিত ত্রুটিগুলো যে যন্ত্রের মধ্যে উদ্ভূত হতে পারে সেইগুলো মিনিমাইজ হয়ে যাবে। কারণ এটা আমরা জানি যে গসিয়ান লেখ এই যে অনিয়মিত ত্রুটিটা, এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে চলে, ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখা গেছে যে এই ধরনের ত্রুটিটা যে ল অফ চান্স বা প্রবাবিলিটি বা সম্ভাবনার সূত্রের উপর ভিত্তি করে কিন্তু এটা হয়ে থাকে। এটা কোনো যে নির্দিষ্ট অর্ডারে ঘটে না, ল অফ চান্স কিংবা প্রবাবিলিটি। অর্থাৎ এই যে অনিয়মিত ত্রুটিটাকে কখনোই কমানো সম্ভব নয়, কিন্তু দেখা গেছে ওটা নিয়ে তাত্ত্বিক আলোচনা করলে দেখা যায় যে ম্যাথমেটিক্যালি যে ওটা কিন্তু প্রবাবিলিটি সম্ভাবনার সূত্র মেনে চলে, এবং সেখানে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে ওই যে সম্ভাবনার সূত্রটা, অর্থাৎ ত্রুটির পরিমাণের সঙ্গে পরিমাপের একটা সম্পর্ক তারা পুট করে দেখিয়েছেন, যে লেখাটা কিন্তু হবে যে
গাউসিয়ান লেখর, অর্থাৎ গাউসিয়ান লেখর প্রকৃতিটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় পিক থাকবে, আবার দূর দিকে কিন্তু মানটা কম। এই মানগুলো থেকে বোঝা যাচ্ছে কি এই যে মানটা এই যে এইখানে কিন্তু ডেল্টা ক্ষুদ্র, এই মানটা ক্ষুদ্র, অর্থাৎ যখনই আমরা পরিমাপ বেশিবার নেব, অনেকবার পরিমাপ করব, তখন কিন্তু যে ত্রুটিটা কমে আসবে, অর্থাৎ ক্ষুদ্রতম পরিমাপগুলো পাবো, তখনই পরিমাপ ক্ষুদ্র হবে। আবার যখন কম সংখ্যক পরিমাপ করব, বেশি পরিমাণ ত্রুটিগুলো পাবো। অর্থাৎ এইটা কিন্তু হচ্ছে বিভিন্ন প্রকার যে পরিমাপের যে কারণগুলো, ত্রুটির যে কারণগুলো। তো সে যাই হোক, আমাদের এই চ্যাপ্টারের যে এইগুলো তো বিষয়টা বোঝার জন্য বলছি, এইগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো ঠিক ডাইরেক্ট পড়বে না, এইগুলোর জ্ঞানটা থাকলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এখন চলে আসছি এই যে ত্রুটিগুলোর প্রকাশগুলো, যেগুলো আমরা বলছি যে 3 ভাবে সাধারণত প্রকাশ করা, বোঝা গেছে? তো ত্রুটিটাকে প্রকাশ করার কারণ নিশ্চয়ই তোমরা বুঝেছো, কেন আমরা প্রকাশ করব না, যে সেই যে পরীক্ষাটা আমরা করতে যাচ্ছিলাম কত দক্ষতার সঙ্গে আমরা করেছি, কিংবা কি যে সেইখানের যে যন্ত্রপাতিগুলোর যে সূক্ষ্মতাটা বা কতটা, এই সমস্ত, বা আমি কতটা অ্যাকিউরেট রেজাল্ট প্রকাশ করতে পারলাম, এইগুলো কিন্তু এই প্রকাশ ভঙ্গি দেখে বোঝা যাবে। তো চলে আসছি 3 প্রকার, অর্থাৎ রেজাল্টের প্রকাশ ভঙ্গিটা আমরা যাকে বলছি, এটাকে বলছি ত্রুটির একটা পার্ট। তো রেজাল্ট প্রকাশের আরেকভাবে প্রকাশ করা হয়, যেটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, যে সিগনিফিক্যান্ট ফিগার দ্বারা, যে কোনো একটা পরিমাপের আলটিমেট যে শেষ প্রকাশ ভঙ্গিটা আমরা কতগুলো সংখ্যক যে সংখ্যা পর্যন্ত রেখে আমরা প্রকাশ করব, তাকে সিগনিফিক্যান্ট ফিগার বলেছিলাম। অর্থাৎ সিগনিফিক্যান্ট ফিগার এবং ইরর, এইগুলো হচ্ছে পরিমাপের প্রকাশ করার দুটো ভিন্ন ভিন্ন লজিক বা ওয়ে। যদি যেখানে কোনো জায়গায় এই রকম ত্রুটি পরিমাপ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তখন আমাদের এই পদ্ধতিগুলোর সাহায্যে পরিমাপ করা হয়, প্রকাশ করা হয়। যখন কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে প্রকাশ করা হচ্ছে, তখন হয়তো সিগনিফিক্যান্ট ফিগারের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। তো চলে আসছি পরম ত্রুটিটা নিয়ে আলোচনা করতে। পরম ত্রুটি, তো ত্রুটি মানে কি, তাহলে ত্রুটি কাকে বলে? তাহলে প্রথমে চলে আসছি ত্রুটি কাকে বলে। ত্রুটি মানে কি, কোনো একটা ভৌত রাশি যেটা আমরা পরিমাপ করতে যাচ্ছি, এবং তার সঠিক মান একটা নিশ্চয়ই নির্দিষ্ট রয়েছে, এবং পরিমাপ করে আমি একটা মান পেলাম। তাহলে ত্রুটি মানে কি, তার সঠিক মান আর পরিমাপকারী মানের মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হলো, পরিমেয় যে মানটা, এই তাদের মধ্যে যে এই পার্থক্য, অর্থাৎ কোনো ভৌত রাশির সঠিক মান এবং পরিমেয় মানের মধ্যে যে পার্থক্য, তাকেই বলা হচ্ছে তার ত্রুটি। তো এখন এই ত্রুটিটা কোনো একটা মান বেশি কম হতে পারে, সঠিক মানটা যদি কম হয়, পরিমেয় মান যদি বেশি দাঁড়িয়ে গেছে, তাহলে ত্রুটিটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে কোনো একটা ভৌত রাশি, আমরা ধরো এক্স, এই ভৌত রাশিটার পরিমাপ করছি, তাহলে এর ত্রুটিটাকে বোঝানো হয় ডেল্টা এক্স দ্বারা। এর ত্রুটিটা কত, এবং এইটাকে বলা হচ্ছে তার সঠিক মান। এই ডেল্টা এক্স যে ত্রুটিটা, আচ্ছা ত্রুটিতে যাওয়ার আগে সঠিক মান, তো আমরা যখন কোনো একটা নতুন ভৌত রাশির পরিমাপ করছি, তার সঠিক মান আবার কি? সঠিক মানটা আমরা তো নিজেরাই জানি না, সঠিক মান তখন কোনটা হয়। তাহলে যখন একটা পরীক্ষা করে একটা ডাটা আমরা প্রকাশ করলাম, সেই ডাটার প্রকাশ সবগুলো মান নিয়ে যে গড় মানটা আমরা পাবো, ধরো একটা ভৌত রাশি x1 মাপ করতে গিয়ে x1 x2 x3 xn এরকম n বার মাপ করেছি, এবং n গুলো ভ্যালু পেয়েছি, তাহলে তার সঠিক মানটা কোনটা? তাহলে x যে ভৌত রাশিটার সঠিক মান কোনটা না, সঠিক মানটা হচ্ছে যেগুলো পরিমাপ করে আমরা পেলাম, তাদের সবগুলোর গড়, এইটাকেই তখন আমরা বলবো সঠিক মান। অর্থাৎ যদি কোনো পরীক্ষায় সঠিক মানটা না দেওয়া থাকে আগে থেকে, তাহলে সঠিক মানটা আমরা পাবো কি করে না, গড় বের করলে সেটাই হবে সঠিক। তো আমরা যত বেশি বার নিয়ে গড় করব, যেটা তত সঠিকের দিকে যাবে। কারণ আমরা তো যেটা জানলাম যে অনিয়মিত ত্রুটিগুলো যেখানে মিনিমাইজ হয়ে যায়, ডেল্টা এক্সটা যখন এনটা ম্যাক্সিমাম হয়ে যাবে, যত বেশি বার নেব ডেল্টা এক্সটা তত জিরোর দিকে যাবে। তো সেই জন্যই সঠিক মান সেটাকেই বলবো, যত বেশি বার নিয়ে গড় করব, গড় মানটাই হচ্ছে, এই গড় বোঝানোর জন্য ভৌত রাশিটার উপরে একটা বার সাইন দেওয়া হয়, এই যে আকার টেনেছি এটাকে বলছে গড় মান। তাহলে এটাই হচ্ছে সঠিক মান। তাহলে সঠিক মান দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তবে গড় বের করলে সঠিক মান, আর যদি দেওয়া থাকে তো দেওয়া থাকতেই পারে, আর যদি না দেওয়া থাকে
তখন আমরা ওই ভৌত রাশিগুলোর গড় মান থেকে বের করতে পারি। তো এখন আমি যবার পরিমাপ করেছিলাম প্রত্যেকবারের ক্ষেত্রে যে x1 x2 আলাদা আলাদা করে মানগুলো পেয়েছিলাম, তাহলে প্রত্যেকবারে সেই মানগুলো যেটা সঠিক মান বলে বললাম তার থেকে কত বেশি বা কম, তাহলে ওইটা হচ্ছে প্রথম পরিমাপের ত্রুটি, যে একে বলছি ডেল্টা x1। অর্থাৎ প্রথমবার পরিমাপে আমরা যে ত্রুটিটা পেয়েছি সেটাকে বলছি তার পরম ত্রুটি। তাহলে সেই মানটার সঙ্গে যে সঠিক মানের যে পার্থক্য তাকেই বলা হচ্ছে তার পরম ত্রুটি। তাহলে এই পরম ত্রুটিগুলো আমরা তো জানলাম যে পজিটিভ ও নেগেটিভ হয়ে যেতে পারে, তো সেই জন্য এদের মোড মানটাকেই সর্বদা হচ্ছে কি আমাদেরকে নিতে হয়। তো এটা পজিটিভ নেগেটিভ হতে পারে, তো সেই জন্য তাহলে এই যে ত্রুটি এটাকে বলা হচ্ছে পরম ত্রুটি। তাহলে মড মান নিয়ে যে মানটা পাবো সেটা হচ্ছে তার পরম ত্রুটি। এখন যদি গড় প্রত্যেকটা মাপের ক্ষেত্রে একবার করে ত্রুটি পাবো, ডেল্টা x2 এর ক্ষেত্রেও ত্রুটি পেয়েছিলাম, সেখানে কত না x বার মাইনাস x2 তার মড মানটা। এইরকম ভাবে প্রতি ক্ষেত্রে আমি মানগুলো পাবো। এইরকম ভাবে ডেল্টা xn এর ক্ষেত্রেও পাবো যে n তম মান যখন করেছিলাম তার ত্রুটি কত হয়েছে না x বারের থেকে x মানের মধ্যে পার্থক্যটা। তো গড় পরম ত্রুটি যদি বার করতে দেয়, গড় পরম ত্রুটি, তাহলে এই সমস্ত পরম ত্রুটিগুলোর গড়, পরম ত্রুটিগুলোর গড় যদি এভাবে বলি, যেমন ভাবে গড় মান পড়েছিলাম, গড় ত্রুটিগুলোর পরম মান, তাহলে সবগুলোর পরম মান নিতে হবে, কারণ এগুলো তো প্লাস মাইনাস দুটো করেই হয়। তো সেই জন্য আমরা প্লাস মাইনাস যেহেতু সবাই দুটো করে হয়ে থাকে, তো আমরা শুধু পরম মানটাকে নেব। x বারের থেকে x এর যে x1 এর ডিফারেন্স কিংবা x বারের থেকে x2 এর ডিফারেন্স, এইগুলোর মধ্যে গড় মানটাকে নিয়ে আমরা তাকে n সংখ্যক দিয়ে ভাগ করলে এটা গড় পরম ত্রুটি। তাহলে আমাদেরকে যেইটা উত্তর চাইবে সেই রকম ভাবে আমাকে করতে হবে। তো এই ত্রুটির কথা বলতে গিয়ে কোন যন্ত্রের, আমরা বলেছি যে কোন যন্ত্রের লিস্ট কাউন্ট সবচেয়ে ক্ষুদ্রতম মানটাই আমাদের পরম ত্রুটি হতে পারে, ওই মানটাই আমাদের ভুল হতে পারে সবচেয়ে বেশি, এর থেকে কম ভুল বা বেশি ভুল হওয়া সম্ভব কোনা কম। তাহলে সবচেয়ে বেশি ভুলটা হতে পারে কি কোন মানের গড় পরম ত্রুটিটা হচ্ছে লিস্ট কাউন্টের সঙ্গে সমান। লিস্ট কাউন্টটা সাধারণত গড় পরম ত্রুটির সঙ্গে সমান হয়ে যাবে। তো এখন পরম ত্রুটি প্রকাশের পর আমরা আরেক প্রকারের ত্রুটির কথা যেটা বলছি যে ভগ্নাংশ ত্রুটি। তো কোনো একটা ভৌত রাশি, ধরো আমরা যখন বলছি বিভিন্ন ভৌত রাশিগুলোর আমরা যখন ম্যাথমেটিক্যাল অপারেশন করব, আচ্ছা তখন আমরা কি দেখে থাকি, ধরো আমরা কোনো একটা বাহুর দৈর্ঘ্য প্রকাশ করেছি, তার প্রকৃত দৈর্ঘ্যের সঙ্গে সামান্য একটা দৈর্ঘ্যের ভুল আছে। আবার যখন কোনো একটা বস্তুর ধরো এল, আবার এল ড্যাশ করতে গিয়ে তার একটা মান পেয়েছিলাম, তার সঙ্গে ছোট্ট একটা এল ড্যাশের ভুল আছে। তাহলে দুটোই যদি একই প্রকারের ভৌত রাশি হয়ে থাকে, তাদের যখন আমরা যোগ করব, সরাসরি যোগ করব, তাহলে পরম ত্রুটিগুলো কিন্তু সরাসরি যোগ হয়ে যাবে। তাহলে একই প্রকারের ভৌত রাশিগুলোর যখন যোগ বিয়োগ করা হবে, পরম ত্রুটিগুলো কিন্তু তখন যোগ হয়ে যাবে। তো সেটা আমরা এরর প্রপাগেশনে একটু আলোচনা করব। সে যাই হোক, আমরা চলে আসছি দ্বিতীয় প্রকার ত্রুটির ব্যাপারটা, ভগ্নাংশ ত্রুটি। ভগ্নাংশ ত্রুটি কি, যে পরম ত্রুটি যেটা আমরা বেরিয়েছিল কোনো ভৌত রাশির x এর বিভিন্ন ভৌত পরম ত্রুটিগুলোর যদি তার যে মূল মানের সঙ্গে অনুপাত করলে যে ভগ্নাংশ পাবো, তাহলে আমরা যে পরিমাপগুলো করেছিলাম কোনো একটা ভৌত রাশির x1 x2 x3, তাহলে x1 এর ত্রুটি বাই x1 এর মূল মান, সেটা কি বলা হবে ওই x1 এর পরম ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি। যদি বলে সেই গড় ভগ্নাংশ ত্রুটি আমাকে জানতে চাই, গড় ভগ্নাংশ ত্রুটি, তাহলে গড় ভগ্নাংশ ত্রুটি করতে গেলে আমরা সেই গড় পরম ত্রুটি বাই গড় বা সঠিক মানটা যেটা নিয়েছিলাম সেটা হবে গড় পরম ত্রুটি। আমরা তাহলে এইগুলো সাধারণত যা সংজ্ঞা থেকে আমরা ডিফাইন করতে পারবো। আর একটা ত্রুটি রয়েছে কি, যে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি অর্থাৎ কখনো কখনো কোনো ক্ষেত্রে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি, কখনো কখনো শতকরার আকারে প্রকাশ করতে পারি। তার প্রকাশ ভঙ্গিটা কখনো কখনো সেই যে বিষয়টার উপর ভিত্তি করে হয়ে যাচ্ছে। তো ভগ্নাংশ ত্রুটিকে শতকরাতে প্রকাশ করতে গেলে তাহলে ডেল্টা এক্স এর ধরো গড় ভগ্নাংশ ত্রুটিকে শতকরাতে করতে যাচ্ছি, তাহলে এর সঙ্গে জাস্ট 100 গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দেবো, এটাই হচ্ছে তার শতকরা ত্রুটি। তাহলে এখানের মধ্যে আর বেশি কিছু জটিলতা নেই। তাহলে বিভিন্ন প্রকার ত্রুটিগুলো এখানে যে ধরনের গণিতগুলো পড়বে সেটা কিন্তু এরর প্রপাগেশন থেকে। আমরা জাস্ট এইগুলো সংজ্ঞাগুলো জানলাম, যে পরম ত্রুটি বিষয়টা কি, ভগ্নাংশ ত্রুটিটা কি,
কোনো একটার ভগ্নাংশ ত্রুটি, কোনো একটা অনেকগুলোর গড় ভগ্নাংশ ত্রুটি হতে পারে, আবার গড় ভগ্নাংশ ত্রুটির শতকরা ত্রুটি হতে পারে, কিংবা কোনো পৃথক পৃথকগুলোর আলাদা আলাদা ত্রুটি হতে পারে। তো এখন বিষয়টা যে গাণিতিক প্রশ্নগুলো বেশি করে আসবে সেটা কিন্তু বেশি করে এই যে ইরর প্রপাগেশন থেকে, অর্থাৎ যখন আমরা বিভিন্ন ভৌত রাশিগুলোকে পরিমাপ করব তার প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ত্রুটি থাকবে, এবং সেই ত্রুটিগুলো যখন ওই গাণিতিক সমস্যায় তারা কি হয়ে যাবে। তো প্রথমে চলে আসছি এই ইরর প্রপাগেশনের আলোচনাতে, যে কি করে বিভিন্ন গাণিতিক সমস্যায় তাদের কি ঘটে। ধরো আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে বলছি, যোগ বা বিয়োগ, এই যোগ বিয়োগ বিষয়টা কখন হয়, কোনো একটা ভৌত রাশি আমরা যখন মাত্রা বিশ্লেষণ চ্যাপ্টারটা পড়লাম, একই মাত্রা বা একই ভৌত রাশিগুলোরই তাদের যোগ বিয়োগ হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা সেই তাদের পরম ত্রুটিগুলোর যোগ করে ফেলতে পারি। তাহলে যোগ বা বিয়োগের সময় আমরা শুধু পরম ত্রুটিগুলোকে যোগ করতে পারি। তাহলে আমরা যখন কোনো একটা রাশি এ এর পরিমাপ করছি, এর সঠিক মান, তার সঙ্গে তার একটা ধরো ছোট্ট ত্রুটি রয়েছে, এর গড় মান আর তার এর একটা ছোট্ট ত্রুটি রয়েছে। আবার বি আর একটা ভৌত রাশি একই জাতীয়, তার গড় মানটা সেটা সঠিক মান, তার সঙ্গে তার প্রকাশ করার সময় তাকে ত্রুটিটাকে প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো বোঝা গেছে, তাহলে এই বিটা তার ত্রুটিকে বোঝাচ্ছে, ডেল্টা বিটা বি পরিমাপের ত্রুটিটা। তাহলে যখন আমরা কোনো ভৌত রাশি এ আর বি এর যোগ করব, তখন তার সঠিক মানটা কোনটা হয়ে যাবে না, এ বার আর বি বারের যোগফলটাই তার সঠিক মান, আর ত্রুটিগুলো কিন্তু সব যোগ হয়ে যাবে। ত্রুটিগুলো যেটা আমরা বলছি, এ এর ত্রুটিটা আর বি এর ত্রুটিটা, এগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে সেই বিয়োগ হোক বা যোগ হোক, সব ক্ষেত্রেই পরম মানগুলো তার যোগ বিয়োগ হবে, ঠিক আছে, কিন্তু ত্রুটিগুলো সর্বদাই কিন্তু যোগ হবে। তাহলে কোনো যোগের ক্ষেত্রেও ত্রুটি পরম মানগুলো যোগ হয়ে যাবে, কোনো বিয়োগের ক্ষেত্রেও ত্রুটিগুলো সর্বদা যোগ হবে। তাহলে ত্রুটি সর্বদা বাড়বে, ত্রুটি সর্বদা বাড়বে অর্থাৎ যোগ হয়ে যাবে। তাহলে যোগ হোক বা বিয়োগ হোক, তাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল অপারেশনের সময় তারা যোগ হয়ে যাবে। তো আমরা যখন এর পরে কোনো গাণিতিক প্রশ্নগুলো করব, তখন তোমরা বিষয়টা আবার যখন বোঝার চেষ্টা করবে, সহজে তোমরা বুঝতে পেরে যাবে। এটা জাস্ট আমরা থিওরি ক্লাসটা আজকে আলোচনা করছি। তো দ্বিতীয় আলোচনাতে চলে আসি, যেটা কি ভাগ গুণ এই সমস্ত প্রক্রিয়ার সময়। দ্বিতীয়টা কি গুণ বা ভাগ। তো আমরা বলছি কি গুণ বা ভাগ করার সময় প্রক্রিয়ায় যে ভৌত রাশিগুলো ইউজ করা হচ্ছে, এটা এক প্রকারের ভৌত রাশি, আর বি এটা আলাদা এক প্রকারের ভৌত রাশি হতে পারে। ধরো একটা এক্স ভৌত রাশি নির্ণয় করতে যাচ্ছি, যেখানে দুটোর গুণফল, তাহলে এটা একটা আলাদা ভৌত রাশি, এখানে আলাদা ভৌত রাশি। তাহলে এখানে কিন্তু এর যে মানটাকে প্রকাশ করলে, যেটা সঠিক মান প্লাস তার যে ত্রুটিটা থাকে, আর বি মানের ক্ষেত্রে ধরো বি এর যে সঠিক মানটা, ধরো বি এর এভারেজ আর তার যে ত্রুটিটা থাকে, তো এই ক্ষেত্রে কিন্তু ত্রুটিগুলো সহজে যোগ হবে না। কারণ কি, এটা তো আলাদা আলাদা ভৌত রাশি। তো এক্ষেত্রে আমাদেরকে কিন্তু পরম ত্রুটির আকারে না করে ভগ্নাংশ বা শতকরা ত্রুটির আকারে কিন্তু আমরা প্রকাশ করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা দেখব যে তাদের ভগ্নাংশ ত্রুটিগুলো যোগ হয়ে যায়। তাহলে এই রকম একটা যেখানে গুণ বা ভাগ, ধরো এটা অন্য একটা ভৌত রাশি এ কে বি দিয়ে ভাগ হয়ে তাদের তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাহলে এই যে ভৌত রাশির যে ধরো যেখানটায় এটা হচ্ছে কি গড় মান প্লাস মাইনাস ডেল্টা এ, কিংবা বি মানটা কোনটা, বি এর গড় মান প্লাস মাইনাস ডেল্টা বি, এইরকম দুটো মান আমি মাপ করেছি, তাদেরকে নিয়ে এভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন, এরকম ম্যাথমেটিক্যাল অপারেশন করো। তাহলে এদের রেজাল্টার এই ত্রুটিগুলো কি হবে না, গুণের ক্ষেত্রে বিশেষ করে কি হবে, গুণের ক্ষেত্রেও আমরা তাকে ভগ্নাংশ ত্রুটির আকারে প্রকাশ করব, এবং এখানে আমরা তাদের ভগ্নাংশ ত্রুটিগুলো কিন্তু যুক্ত হবে। আমরা যেগুলো ধরো মাপ বের করেছিলাম, এইগুলো তাদের ত্রুটি থেকে এখানে দেখতে পাচ্ছ, এটা তার গড় মান, এটা তার ধরো গড় ত্রুটি ছিল। তাহলে এই গড় ভারের সঙ্গে আবার বির ক্ষেত্রেও বি এর গড় মানের গড় ত্রুটি আর তার যে সঠিক মানের, এইভাবে তার ভগ্নাংশ ত্রুটি করতে হবে। এবং এই ভগ্নাংশ ত্রুটি থেকে তোমরা জানো যে শতকরার ত্রুটিতে 100 দিয়ে গুণ করলে সেটা শতকরাতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে এইভাবে তারা যোগ হয়ে যাবে। কিংবা ভাগের ক্ষেত্রে ধরো ভাগ করে একটা ভৌত রাশি এ বাই বি হচ্ছে এমন একটা ভৌত রাশি, তার ওয়াই হচ্ছে এ কে বি দিয়ে ভাগ করলে পাওয়া যায়।
তাহলে এক্ষেত্রেও ওয়াই এর ত্রুটিটাকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করব। তাহলে গুণ বা ভাগের সময় আমরা ভগ্নাংশ বা শতকরা ত্রুটির আকারে প্রকাশ করার চেষ্টা করব। এবং এই শতকরার ত্রুটিগুলো থেকে আমরা যেহেতু জানি তাদের পরম ত্রুটিতে রূপান্তরিত করা সম্ভব, তাহলে আমরা সেই প্রসেসে কিন্তু নির্ণয় করতে পারব। তো এক্ষেত্রেও আমরা দেখব যে এক্ষেত্রেও যদিও ভাগে রয়েছে, আমি যদি এইটাকে সিম্পলি এ বি টু দি পাওয়ার -1 বলে লিখি, তাহলে সেই ডেল্টা এর এভারেজ বাই এ এর এভারেজ এবং বি এর যে মানটা করতে যাচ্ছি সেক্ষেত্রেও তো বি এর ভুল থাকবে এবং তার ভগ্নাংশ ত্রুটির সঙ্গে যোগ হবে, অর্থাৎ ত্রুটি সর্বদাই যোগ হবে। তাহলে ত্রুটি সর্বদা, তাহলে যে কোনো ম্যাথমেটিক্যাল ইরর প্রপাগেশনের সময় ত্রুটিগুলো সর্বদাই কিন্তু যোগ হবে, ত্রুটি সর্বদাই যোগ। বুঝতে পারছো, সে পরম ত্রুটির ক্ষেত্রেও যোগ হয়েছিল, যোগ বা বিয়োগের ক্ষেত্রে, আর ভগ্নাংশ ত্রুটির গুণ বা ভাগের ক্ষেত্রেও ত্রুটিগুলো যোগ হবে। কোন ত্রুটি তখন করব আমরা না, শতকরা বা ভগ্নাংশ ত্রুটিগুলো তখন যোগ হবে, তখন কিন্তু সরাসরি পরম ত্রুটিগুলো যোগ হবে। তো এইভাবে ভগ্নাংশ ত্রুটি বের করে নেওয়ার পরে এই মানগুলো থেকে তারপর এই যে এক্স এর মানটার সাথে থেকে আমরা এক্স এর যে সঠিক মানটা গুণ করলে আমরা সেই ভৌত রাশিটার পরম ত্রুটিটা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলোতে শতকরা ত্রুটিগুলো থাকতে পারে, কিংবা শতকরা ত্রুটি দেওয়া থাকার পর তাকে পরম ত্রুটিতে আমরা চেঞ্জ কিভাবে করতে হয় সেই ধরনের গণিতগুলো পড়বে। তাহলে কিভাবে করতে হয় বুঝলে, গুণ বা ভাগের ক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটিগুলো আগে করব। ভগ্নাংশ ত্রুটি যোগ হয়ে যাওয়ার পরে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে তার সঙ্গে এই নিচেরটা গুণ করে দিলে আমরা পরম ত্রুটি, ওই ভৌত রাশিটার পরম ত্রুটি পেয়ে যাব। তো এটা তো গেল গুণ বা ভাগের সময়। আরও বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল যে অপারেশনগুলো হবে, যেমন কি যে কোনো সূচকীয় পাওয়ারযুক্ত যে গাণিতিক সমস্যা, যে কোনো পাওয়ার যুক্ত, ধরো কোনো একটা ভৌত রাশি বলছি এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড, এইরকম কোনো ভৌত রাশি যেখানে আমি এরও পরিমাপ করছি এর সঠিক মান বা তার ত্রুটি, বি এর পরিমাপ করছি বি এর সঠিক মান তার ত্রুটি, সি এর মাপ করছি সি এর সঠিক মান তার হচ্ছে ত্রুটি। তো এইগুলো থাকলে তখন এই ভৌত রাশিটা এই রকম সম্পর্কে যুক্ত থাকলে তাদের ত্রুটিগুলো কি হবে। তো এক্ষেত্রেও আমরা সেই একই প্রসেসে আমরা ডেল্টা এক্স বাই এক্স ভগ্নাংশ ত্রুটি কিন্তু এখানে প্রকাশ করব। ভগ্নাংশ ত্রুটি এক্ষেত্রে আমরা ভগ্নাংশ ত্রুটি, তাহলে এক্ষেত্রে যেটা পাওয়ারে ছিল সেইটা কিন্তু গুণ হয়ে যাবে, ডেল্টা এ বাই এ, অর্থাৎ পাওয়ারগুলো সব গুণ হয়ে যাবে, তত গুণ, কারণ এটা এখানে আমরা যখন গুণের সূত্র পড়েছিলাম এ টু দি পাওয়ার এক্স মানে কি এগুলোকে আমি এক্স সংখ্যক বার গুণ করেছি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমার এইরকম ভগ্নাংশ ত্রুটি আসবে, এক্স বার ভুল আসবে, ঠিক ওয়াই বার ভুল আসবে বির ক্ষেত্রে, আর জেড বার ভুল আসবে সি এর ক্ষেত্রে। তো এই রকম ভাবে কোনো সূচকীয় গণিতের ক্ষেত্রে আমরা কিন্তু তাদের যে ভগ্নাংশ ত্রুটি এবং সেখান থেকে করসপন্ডিং যে শতকরা ত্রুটিগুলোকে আমরা নির্ণয় করে ফেলতে পারি। তোমরা বুঝতেই পারছো তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ প্রভৃতি প্রক্রিয়ার সময় যে ইররগুলো কি করে প্রকাশ করতে হয় তোমরা দেখলে, যোগ বা বিয়োগের সময় আমরা পরম ত্রুটির আকার দিয়ে অনেক সময় প্রকাশ করা থাকে। তো গুণ ভাগ বা সূচকীয় পাওয়ার বা বিভিন্নগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শতকরা বা ভগ্নাংশ ত্রুটির আকারে দেওয়া থাকে, কারণ এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা ভৌত রাশি, তাদের মধ্যে সরাসরি যোগ করা যাবে না, তো এখানে আমাদেরকে ভগ্নাংশ ত্রুটি বের করতে হচ্ছে। আর যেহেতু সব প্রকারের ত্রুটি সমতুল্য, তো ভগ্নাংশ ত্রুটি থেকে পরম ত্রুটিতে রূপান্তরিত করতে বা পরম ত্রুটি দেওয়া থাকলে সেখান থেকে ভগ্নাংশ ত্রুটিতে রূপান্তরিত বা শতকরা ত্রুটিতে রূপান্তরিত নিশ্চয়ই করা যাবে। তো সেইগুলো আমরা করব যখন গাণিতিক প্রশ্নগুলো আলোচনা করব, সেইগুলো নিয়ে আমরা আলোচনাটা করব। তোমরা নিশ্চয়ই এর পরে ক্লাসে যেগুলো গাণিতিক প্রশ্ন আলোচনা করব তোমরা সেগুলো নিশ্চয়ই ভালো করে দেখবে। আর আজকের এই ক্লাসের পরে তোমরা নিশ্চয়ই গাণিতিক প্রশ্নগুলো করা শুরু করে দেবে। তো আমরা যখন 6 নম্বর ক্লাসে এগুলোর গণিতগুলো আলোচনা করব, তোমাদের যেইগুলো সমস্যা রয়েছে সেইগুলো কিন্তু আমরা করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা যেটা রাউন্ডিং অফের ব্যাপারটা আগে ক্লাসে বলে গিয়েছি, তো রাউন্ডিং অফ করার সময় আরেকটা বিষয় নিয়মটা আমরা বলে দিচ্ছি। রাউন্ডিং অফের যখন তোমরা কি করো, রাউন্ডিং অফের নিয়মগুলো
যখন কোনো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে বহুবার করতে হয় তখন প্রতি ক্ষেত্রে একটা করে বেশি আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু রেখে রেখে ক্যালকুলেশন করে লাস্টে তখন সঠিক মানটা বেশি পাওয়া যায়। তাহলে রাউন্ডিং অফ কোনো যে প্রক্রিয়ার মধ্যে কিভাবে করা হয়, প্রক্রিয়ার মধ্যে কি করা হয় না একটি করে বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু রেখে আমাদেরকে ক্যালকুলেশনগুলো করতে হয়। অর্থাৎ যে রাউন্ডিং অফ করতে হয় আমরা কেন জানি, যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করেছিলাম তার মধ্যে যেটা সবচেয়ে দুর্বলতম যন্ত্র, অর্থাৎ যার সাহায্যে খুব কম মাপ করতে পারি সূক্ষ্মতার সঙ্গে, সেই রকম আকারে প্রকাশ করতে হবে। কিন্তু যখন কোনো প্রক্রিয়ার মধ্যে তাদেরকে রাউন্ডিং আপ করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি করে বেশি সিগনিফিক্যান্ট ফিগার রাখতে হবে। কারণ কি, তবেই আমাদের লাস্টে যখন আবার রাউন্ডিং অফ করব তখন সঠিক মান আমরা পেয়ে যাব। তো এটাই ছিল রাউন্ডিং অফের একটা যে ছোট রুল, তোমাদেরকে বলে দিই, না হলে তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় ত্রুটিগুলো আসবে। তবে এই সমস্ত যে বিষয়গুলোর যে তোমরা বিষয়টা জানছো এটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস। যখন অ্যাডভান্স বা অনেক উঁচু ক্লাস শ্রেণীতে তোমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করবে তখন এখানে এই সামান্য ভুলগুলো কিন্তু বৃহৎ আকার ধারণ করে। সেই জন্যই কিন্তু এইগুলো ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকা প্রয়োজন। যদিও আমাদের যখন পরীক্ষাগারে পরীক্ষা করব তত সূক্ষ্মতার প্রয়োজন বা এই সমস্ত রাউন্ডিং অফের বিষয়গুলো অতটা হাতে নাতে আমরা দেখতে পাবো না। বোঝা গেছে?